স্বাগত ফোর্থ পিলার উইথ এ পিপলে। আমরা যেরকম আগের থেকে ঘোষণা করেছি, আজকে এবং এখন থেকে প্রতি শুক্রবার আমরা সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো। এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে আমরা দেখেছি যে এরকম প্রশ্ন আসে, আপনারা এরকম কথা বলেন যে আপনাদের সব প্রশ্ন সেগুলোকে নেওয়া যায় না, তার উত্তর দেওয়া যায় না আলোচনার মধ্যে। স্বাভাবিকভাবেই সেটা যেমন আপনাদের জন্য সেটা ক্ষোভের কারণ হয়, আমার জন্য সেটা আরো বেশি ক্ষোভের কারণ, দুঃখের কারণ। কারণ আপনাদের কেন্দ্র করেই, আপনাদের মতো দর্শক শ্রোতাদের কেন্দ্র করেই ফোর্থ পিলার উইথ দ্য পিপল বেঁচে আছে। আপনারা যদি মনে করেন যে আপনাদের বক্তব্যকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনাদের প্রশ্ন, বক্তব্য, অভিযোগ শোনা হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের এটা ফোর্থ পিলার উইথ দ্য পিপল চালানোরই কোনো মানে হয় না। আমরা গোড়ার থেকেই বলে আসছি যে এটা একটা অন্য ধরনের পোর্টাল, এটা একটা এমন পোর্টাল যেটা আপনাদের সকলের, সাধারণ মানুষের। আমাদের এখানে কোনো বিজ্ঞাপন নেই, কোনো রাজনৈতিক দলের তাবেদারি আমরা করি না, কোনো রাজনৈতিক দলের বিজ্ঞাপন এখানে প্রচার করা হয় না, বড় কর্পোরেট সংস্থার বিজ্ঞাপন কোথাও এখানে নেই। আমরা একটা সাধারণ মানুষের জন্য, আপনাদের মতো সাধারণ মানুষের জন্য আমরা কিছু করার চেষ্টা করি, যেখানে কিছু সাংবাদিক, আমি ছাড়া আরো অনেকে আছেন যারা এখানে আসেন, তারা একত্র হয়েছেন। কিন্তু আজকে আমরা ঠিক করেছি সরাসরি আপনাদের সঙ্গে আমি কথা বলবো, আমি আপনাদের বক্তব্যেরই জবাব দেব, আপনাদের কথাই শুনবো। কিন্তু সব থেকে আগে একটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে ফেসবুকে সম্প্রতিকালে আমরা দেখছি যে আমাদের যে রিচ, যত মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি, আগে পৌঁছতাম, সেটা আগের মতো হচ্ছে না। কেন হচ্ছে না সেটা একটু অনুসন্ধান করে আমরা দেখেছি। আপনারা ফেসবুক সম্পর্কে অনেক কিছু দেখছেন, পড়ছেন, সম্প্রতি জানছেন। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফেসবুক তার তার অ্যালগরিথমে কিছু পরিবর্তন করেছে, অর্থাৎ কিভাবে কি করলে আপনি নোটিফিকেশন পেতে পারেন, আপনার পছন্দের মতো পেজে যা কিছু হচ্ছে সেটা আপনি জানতে পারেন, সেই সংক্রান্ত নিয়মাবলীরও কিছু পরিবর্তন হয়েছে। আমি সব থেকে আগে আজকে যেটা করতে চাই, আপনাদের বক্তব্য শোনার আগে এবং আপনাদেরও কথা বলার সুযোগ দেওয়ার আগে, সেটা হচ্ছে আমি একটু আপনাদের বলতে চাই যে কি করতে হবে আপনাদের। এটা একটু আমি আপনাদের বলার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমি আপনাদের দেখিয়েও দিতে চাই যে আমরা কি জিনিসটা করতে চাইছি, দেখাতে চাইছি। আমি সেটা একটু খুঁজে বার করছি, আমার সহকর্মীরা এইটা বানিয়েছেন। কিভাবে করলে, কিভাবে ফেসবুককে ব্যবহার করলে আপনি আমাদের সমস্ত নোটিফিকেশন, আমরা যা কিছু করছি সেটা আপনি যথাসময়ে জানতে পারবেন। আপনারা অনেকেই কিন্তু জানতে পারছেন না, জানতে যে পারছেন না সেটা আমরা জানি, সেই সুবাদে এটা আমরা বানানোর চেষ্টা করেছি। কি করলে আপনি নোটিফিকেশন গুলো পাবেন, আপনারা জানতে পারবেন যে আমরা কি করছি। আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা, আপনারা দেখতে পাবেন। দেখার সঙ্গে সঙ্গে আমি এটা বলারও চেষ্টা করছি যে এখানে কি আপনারা দেখতে পাবেন। দেখুন, সমস্ত নোটিফিকেশন গুলো আপনারা যথাসময়ে পাবেন, পেতে থাকবেন। আপনারা অনুগ্রহ করে এটা আপনারা করবেন। আমি আবারও পরে আরো একবার আপনাদের ভিডিওটি দেখাবো, এবং শুধু নির্দিষ্ট করে এটার জন্যই আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েও খুব শিগগিরই, সম্ভবত আগামীকাল, আপনাদের কাছে পেশ করব। এটা না করার জন্য কিন্তু আমরা, আপনারা তো এই মুহূর্তে যারা দেখছেন তারা দেখছেনই, ইউটিউব চ্যানেলে যারা আগামীকাল দেখবেন তারাও দেখবেন, অনেকের কাছে আমরা পৌঁছতে পারছি না। তার কারণ হচ্ছে এইটা, আমাদের কাছে ইতিমধ্যে প্রশ্ন আসতে শুরু করছে কিছু কিছু। আমাদের দর্শকরা যেটা বলছেন তাদের উত্তর দেবো নিশ্চয়। আজকে প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি কথার আমি উত্তর দেব। আমি এক এক করে প্রশ্নগুলো নেব বটে। বুকশরিত মুখার্জি আমাদের নিয়মিত দর্শক বলছে, না পছন্দ রিচ কমবে। হ্যাঁ, ঠিক, আমরা তো অনেকের নাপসন্দ বটেই, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখবেন অনেকের কিন্তু পছন্দও বটে। তা না হলে কিন্তু এতদিন টেকাও যেত না। যে কোনো ভাবনায়,
সমাজে হোক, রাজনীতিতে হোক, অর্থনীতিতে হোক, যে ভাবনাই অনেকের নাপসন্দ, অনেকের অপছন্দ, সেটাও কিন্তু কিছু মানুষের পছন্দ বটে। সবসময় শুধু সংখ্যা দিয়েই তো পছন্দ অপছন্দ কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার হয় না। আহ সুতরাং কিছু মানুষের অপছন্দ আমরা হবই, আমরা জানি, আমরা যে অবস্থানটা নিজেদের জন্য ঠিক করেছি, যেটার জন্য আপনারা বিশ্বজিৎ বাবুরা আপনারা আমাদের অনুষ্ঠান এতদিন ধরে দেখেন, নিয়মিত দেখেন, প্রতিদিন দেখেন, আপনারা আপনারা তো জানেন যে বহু মানুষের অপছন্দ অপছন্দ হওয়ারই কথা। আমরা তো প্রশ্ন করি, আমরা তো প্রত্যেককে প্রশ্ন করি, আমরা তো সমস্ত ব্যবস্থাকে করি, যে প্রশ্নগুলো আজকালকার দিনে করা হয় না, অথচ মূল স্রোতের যারা মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, যারা দেশের সাংবাদিকতার ধারক এবং বাহক, তাদের করা উচিত ছিল, তারা যে প্রশ্নগুলো করে না, সেই প্রশ্নগুলোই তো আমরা তুলি। এবং সেটা তো কখনো কেন্দ্রের শাসকের বিরুদ্ধে যায়, কখনো রাজ্যের শাসকের বিরুদ্ধে যায়, যাবেই। সাংবাদিকের কাজ হচ্ছে আমরা মনে করি শাসককে প্রশ্ন করা, শাসককে প্রশ্ন করা, চায়ের দোকানে প্রশ্ন নয়, শাসককে প্রশ্ন করা। সেই জিনিসটা কি আমাদের এখানে যথাযথ হচ্ছে হচ্ছে না, সেই জন্যই আমরা এই প্রশ্নগুলো করছি। বিশ্বজিৎ মুখার্জি বলছেন যে হ্যাঁ, পছন্দের দর্শক সবসময় থাকবে, অবশ্যই আছে তো বটে, যেমন আপনি আছেন, আরো অনেকে আছেন, তারা কথা বলছেন, প্রশ্ন করছেন, আমরা এক এক করে প্রত্যেকের সঙ্গে আজকে কথা বলবো। আহ, দেবব্রত মুখোপাধ্যায় বলছেন, সুদীপ্ত, as you are a science college alumnus, make a day to highlight your discussion on making science college an institute of eminence. দেবব্রত মুখোপাধ্যায় বলছেন, হ্যাঁ, আমি সায়েন্স কলেজে পড়তাম বটে, পিওর ফিজিক্স পড়তাম, যদি আমি লেখাপড়া খুব বেশি করিনি শেষ পর্যন্ত। কিন্তু আমার বন্ধু বান্ধবরা আছেন, তারা যথেষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত, অগ্রগণ্য পণ্ডিত এখন সারা পৃথিবীতে। ঠিকই করা উচিত তো বটেই, কলকাতা বিশ্ববিদ্যালয় যে জায়গায় আছে সেই তুলনায় তার যা প্রচার যেটা পায় সেটা তো একেবারেই কিছু নয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সায়েন্স কলেজ, শুধু সায়েন্স কলেজ কেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য পুরনো বিভাগগুলো, মানে লিবারেল আর্টস এর যে বিভাগগুলো আছে সেগুলো যথেষ্ট প্রতিষ্ঠিত। বালিগঞ্জ সায়েন্স কলেজে যে জীববিজ্ঞানের বিভাগগুলো আছে, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স অন্যত্র আছে, সেগুলো যথেষ্ট যথেষ্ট সারা দেশের মধ্যে অগ্রগণ্য। তাদের যথেষ্ট প্রচার নেই, এটাও ঠিক। সেটার জন্য কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়কে কিছু করতে হবে, কিন্তু আপনার সাজেশনটা প্রণিধানযোগ্য, নিশ্চয়ই করা উচিত। দেবব্রতবাবু, আপনি দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের ওয়েবসাইটে ফেসবুক পেজেও দেওয়া আছে, আমাদের আমাদের লিংক দেওয়া আছে, মানে যে মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, প্লিজ যোগাযোগ করুন, আমরা নিশ্চয়ই এটা করবো, এটা করা উচিত। সৌভিক সাহা বলছে, এন্টারটেনমেন্ট মিসিং ফর কমন মাস লাইক শোভন বৈশাখী। এটা আপনি মানে শোভন বৈশাখীকে নাচ ইত্যাদি আমাদের এখানে পোর্টালে দেখতে চান কিনা বুঝতে পারলাম না। মনে করছি এরকমও হতে পারে, আপনি একটু ব্যঙ্গ করে বলছেন, হয়তো সেটাই ঠিক। না, ওই এন্টারটেনমেন্ট কিন্তু শহীদ বাবু আমরা কোনোদিন দেব না। রাজনীতি বলতে আমরা ওটাকে বুঝি না, শোভন বৈশাখী কোথায় কি নাচানাচি করছেন ইত্যাদি, এটাকে আমরা রাজনীতি বলি না। আমরা আমরা রাজনীতি বলি যেটাকে এখানে সিরিয়াস মানুষের ভাগ্য নির্ধারিত হয়, মানুষের ভাগ্য নিয়ে খেলা করা হয়, মানুষকে কখনো গাড়িতে পিষে মারা হয়, কখনো মানুষকে এমন দুহাত তুলে উপহার দেওয়া হয় যে সে তার প্রাপ্যের কথা ভুলে যায়। এগুলোকে আমরা রাজনীতি মনে করি। আমরা সবিবাবু এগুলো নিয়ে কথা বলবো। ওই অর্থে এন্টারটেনমেন্ট পাবেন না। এখন অনেকে মনে করেন যে আমাদের দেশের রাজনীতি কভারেজটাই এমন জায়গায় চলে গেছে, সেটা একটা সাংঘাতিক ভালো এন্টারটেনমেন্ট। সেটা যদি আপনি বলেন তাহলে আমি আপনার সঙ্গে একমত। আমরা আমরা মানে মানে আপনার সঙ্গে দ্বিমত পোষণ করে বলবো আর কি, সেই অর্থে প্রচুর এন্টারটেনমেন্ট আমরা আপনাকে দিতে পারি। রাজনীতির তো একটা এন্টারটেনমেন্টই চলে গেছে, এবং আমাদের দেশের মেইন স্ট্রিম টিভি চ্যানেলগুলো তো সেই এন্টারটেনমেন্টই সারাদিন আপনাকে সরবরাহ করে। সুতরাং সেটাখানে আমাদের খুব কিছু করার নেই, আমাদের কিছু দেওয়ার নেই। বিতান বলছেন যে দেশের স্বাধীনভাবে কাজ করা পোর্টালগুলির উপর রাজরোষ নেমে আসছে, এই অবস্থায় কিভাবে এই পোর্টালগুলি স্বাধীনভাবে কোনো রাজনৈতিক বা কর্পোরেট ছত্রছায়ায় না থেকে কাজ করতে পারবে? এটা কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন, এটাই চ্যালেঞ্জ বিতান, এটাই তো আমরা করার চেষ্টা করছি। সুতরাং দেখা যাক কতদূর কি করতে পারি। বহু মানুষ সঙ্গে আছেন, এটাই হচ্ছে সব থেকে বড় ভরসার কথা, বহু মানুষ সঙ্গে আছেন। সুতরাং না করতে পারা কোনো কারণ নেই, কোনো কাজই
এমন নয় যে শুরুতেই একেবারে বিরাট সাফল্যের মুখ দেখেছিল। আমরা যদি খুব রাজনীতির একটা কথা বলি ছোট্ট করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান যদি দেখি, প্রথম দিকে তিনি প্রথম 20 বছর তার রাজনৈতিক ক্যারিয়ারে যা করেছেন, মার খেয়েছেন, লড়াই করেছেন, আবার মার খেয়েছেন, আবার লড়াই করেছেন, তারপর তিনি কোথাও একটা পৌঁছেছেন। সুতরাং কোনো পাবলিক স্ফিয়ারে, পাবলিক ডোমেইনে কোনো কিছুতেই সাফল্য কিন্তু শুরুর দিনে আসে না। কাজ করে যেতে হবে, যেটা যেটা ভালো, যে যেটাকে ঠিক মনে করেন সেই কাজটা করে যেতে হবে। প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া আছে। দীপক ঘোষ বলছেন খুব ভালো লাগে, সমালোচনা থাকবে, থামবেন না, পাশে আছি। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ দীপক বাবু। আপনারাও কিন্তু পাশে থাকবেন। আমরা একটু নতুন আকারে, একটু নতুন ভাবে আমরা আত্মপ্রকাশ করব আর কিছুদিনের মধ্যেই, খুব অল্প দিনের মধ্যেই। তখনও কিন্তু আপনারা প্লিজ পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে কিন্তু আমরা নেই। আমাদের পাশে আবারও বলছি, কোনো বড় কর্পোরেট সংস্থা নেই, কোনো রাজনৈতিক দল নেই। শত শত পোর্টাল তৈরি হয়েছে বাংলাতে, তাদের প্রচুর অর্থবল আছে, পিছনে লোক অর্থ জোগানোর জন্য প্রচুর মানুষজন আছে। আমাদের পিছনে কেউ নেই, কেউ নেই। আমরা চেষ্টা করি আমাদের নিজেদের মতো করে একটা পোর্টাল চালানোর, যেখানে মানুষ তার কথা বলতে পারে। প্লিজ পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাই আমাদের বেঁচে থাকার, মানে আমাদের সার্ভাইভ করার একমাত্র পন্থা। এছাড়া কোনো নান্য পন্থা বলে একটা কথা আছে, আমরা সেই, আমাদের অন্য কোনো পন্থা নেই। সোনালী দত্ত, আপনি বৃহত্তর ক্ষেত্রে ছিলেন। সোনালী দত্ত শিক্ষিকা, আমি এনাকে চিনি, আমাদের পোর্টালে লিখেওছেন। ভবিষ্যতেও কি যাবেন? যেমন টেলিভিশন, কারণ যাদের ইন্টারনেট নেই তারা বঞ্চিত হচ্ছেন। আলোচনার সঙ্গে সঙ্গে সকলের কাছে সহজবোধ্য প্রতিবেদন কি সম্ভব? সোনালী, আপনাকে জানাই যে টেলিভিশন চ্যানেল, যেটা দেশের বড়, মানে বাংলার বড় বড় টেলিভিশন চ্যানেল, সেরকম পরিচালনার প্রস্তাব কখনো কখনো আমার কাছে এসেছে, কিন্তু তার জন্য বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সখ্য বন্ধুত্ব স্থাপন করতে হয়। কিরম বন্ধুত্ব? আজকাল টেলিভিশন চ্যানেলে এডিটরদের অন্যতম কাজ হচ্ছে শাসক। শাসক কথাটা আমি বলছি, রাজনৈতিক দলের কথা বলছি না, রাজ্য বা কেন্দ্রের কথাও বলছি না। টেলিভিশন চ্যানেলে যাদের আপনারা দেখেন, তাদের এডিটরদের, প্রধানদের কাজ হচ্ছে শাসকের সঙ্গে সঙ্গে থাকা, তার সুরে সুর মেলানো, তার কণ্ঠে কণ্ঠ মেলানো। সেটা আমি করব না বলে ঠিক করেছি। সুতরাং সেই অর্থে বৃহত্তর ক্ষেত্রে আমি যাবো কিনা, যদি এরকম বৃহত্তর ক্ষেত্র সত্যি সত্যি আমাদের দেশে তৈরি হয়, যেখানে সাংবাদিক হিসেবে যা বলা উচিত সেই বলার স্বাধীনতা এডিটরের থাকবে, তাহলে আমি বৃহত্তর ক্ষেত্রে অবশ্যই যেতে পারি। কিন্তু আপনি যেটাকে বৃহত্তর ক্ষেত্র বলছেন, আমি সেটাকে পরিত্যাজ্য ক্ষেত্র বলছি সাংবাদিকতার জন্য। দেবব্রত মুখোপাধ্যায় আমাদের ধন্যবাদ জানাচ্ছেন। বিশ্বজিৎ মুখার্জি আবার বলছেন যে আপনি পদার্থবিদ্যা থেকে সাংবাদিকতায় কিভাবে এলেন, সাংবাদিক কেউ বলেন। এগুলো খুব ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি ফিজিক্স পড়তাম প্রেসিডেন্সি কলেজে আসলে। জিজ্ঞাসা করলে যখন একেবারে খোলাখুলি বলি, তো আমার তো বয়স হয়ে গিয়েছে। আমাদের সময় একটা ইয়ে ছিল যে নিয়ম ছিল যে যদি মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে সায়েন্স পড়তে হবে, সায়েন্স যদি পড়তে হয় তাহলে আইআইটি, জয়েন্ট এন্ট্রান্স ইত্যাদি এন্ট্রান্স এই সমস্ত পরীক্ষা দিতে হবে। আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সায়েন্স নিয়ে হায়ার সেকেন্ডারি পাশ করার পর কিছুদিন আইআইটি তে পড়েছিলাম। পড়ে দেখলাম যে ওইটা ইঞ্জিনিয়ারিং পড়াটা আমার দ্বারা হবে না। তখন আমি প্রেসিডেন্সি কলেজে এসে ফিজিক্স পড়েছিলাম। কিন্তু সত্যি সত্যি বলতে কি যে ফিজিক্স, তারপরে আমি সায়েন্স কলেজেও পড়েছিলাম, এমএসসি পড়ার জন্য ভর্তি হয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি যে একটা ফিজিক্সের মতো সাবজেক্টকে পড়তে গেলে সেটাকে যতখানি ভালোবাসতে হয় ততখানি ভালোবাসা আমার ছিল না। মানে পরীক্ষা দিয়ে, এটা আমি এখন বয়স হয়ে গেছে, এখন প্রায় অনেকের তো মানে যারা শুনছেন তাদের অনেকেরই হয়তো নিজেদেরই সন্তান সন্ততি আছে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়া কি বিষয় নিয়ে লেখাপড়া করা উচিত তার সঙ্গে সংযুক্ত নয়। আমি পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সুবাদে আইআইটি, প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স, পদার্থবিদ্যা পড়া ইত্যাদি সবকিছুতে গেছিলাম, কিন্তু আসলে আমি সমস্ত কিছু কোনো করতে চাইনি। আমাকে কিন্তু পরিবার থেকেও বাধ্য করেনি, অন্যের পরিবার থেকেও বলেছিল পড়তেই হবে, কিন্তু তখন সেটাই গতি ছিল, আমি সেই স্বাভাবিক স্রোতে ভেসে সেখানে চলে গেছিলাম। কিন্তু এই যে মানুষের সঙ্গে সংযোগ করা, এটার মধ্যে আমি আনন্দ পাই। এটা থেকে আমার মনে হয় এটা কোনো পারপাস আছে, এটাকে আমি ভালোভাবে করতে পারি, তাই আমি এটা করা পছন্দ করি। আমার
ভাগ্য সৌভাগ্য যে আপনারা আমাকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন যে আমার এই ভূমিকাকে গ্রহণ করে। সেটা হচ্ছে আমার কি বলবো, আমার বিশাল বিশাল সৌভাগ্য যে আমি এটা শখ করে করতে এসেছি, সেখানে আমরা আপনাদের পাশে পেয়েছি। আপনাদের অর্থের যোগান কিভাবে হচ্ছে? অর্থের যোগান একেবারেই হচ্ছে না, মানে ত্রিদীপ বাবু, আপনাকে বলি যে অর্থের যোগান সত্যি সত্যি গত কয়েক মাস ধরে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সম্পূর্ণ আমার নিজের পকেটের পয়সা দিয়ে, উম, আমার অতীতে আমি যে কাজ করতাম সেখান থেকে পাওয়া টাকা দিয়ে, আমার সামান্য কিছু অর্থ সাহায্য আমি পেয়েছি আমার বন্ধু বান্ধব থেকে, সেটা দিয়ে চলছে। এইভাবে খুব বেশি দিন চলতে পারে না, সেই জন্য আমরা চেষ্টা করছি একটা এমন ব্যবস্থায় যাওয়ার যেখানে এই সাংবাদিকতাটা আমি চালিয়ে যেতে পারবো। তার জন্য হয়তো আমাকে অন্য কোনো ভূমিকা পালন করতে হবে, সেটার দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। অর্থের যোগান একেবারেই হচ্ছে না, মানে আমাদের একটা ইয়ে দেওয়া আমাদের মানে আমরা অর্থ পেলে খুব খুশি হই আর কি, কিন্তু এখনই না, না না, আমাদের এক্ষুনি তাই বলে এক্ষুনি অর্থ চাইছি না। যখন আমরা চাইবো, যেভাবে চাইবো, আপনারা দয়া করে যদি মাসিক ব্যবস্থা হিসেবে সামান্য কিছু হলো সেভাবে যদি দিতে পারেন, তাহলে আমাদের চলার পথে অনেক সুবিধা হবে। সৌভিক শাহ বলছেন, mainstream medias are becoming hilarious, showcasing petty issues for TRP and ক্ষণিকের comic relief, pun intended. হ্যাঁ, হচ্ছে কি করা যাবে বলুন, যদি এটা মেনস্ট্রিম মিডিয়া, তাদের বিশাল অর্থ, বিশাল ক্ষমতা, তাদের পেছনে রাজনৈতিক দল আছে, বড় বড় কর্পোরেট হাউস, তাদের তো আমি নিন্দে করতে পারি না। আমিও তো বহু বছর তাদের সঙ্গেই ছিলাম, আমি বহু বছর তো আহ, কলকাতার 1 নম্বর মিডিয়া প্রতিষ্ঠানে, তারপর দেশের 1 নম্বর মিডিয়া প্রতিষ্ঠানে, মাঝখানে 4 বছর সারা দেশের বিচারে 1 নম্বর টেলিভিশন ফুটপ্রিন্ট ওয়ালা জায়গায় কাজ করেছি। সুতরাং এদের আমি নিন্দে করতে পারি না, কিন্তু এখন এরা তার ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, সাংবাদিকতা তার ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। এটা আমাকে খুব পীড়িত করে, যার জন্য আমি এটা করার চেষ্টা করছি। রত্নাবলী রায় আরেকজন পরিচিত মানুষ, দীর্ঘদিনের পরিচিত রত্নাবলী সুদীপ্ত, আমিও রাজাবাজার সায়েন্স কলেজে অ্যালামনাস। মানসিক স্বাস্থ্য গোটাগুটি রাজনৈতিক বিষয়, কিন্তু তা নিয়ে কোনো আলোচনা হয় না কেন? রত্নাবলী, তুমি লিড করো, তুমি লিড করো, তুমি চাইলে এটাকে লিড করতে পারো, আমি কেন সবকিছু করব? তুমি করো। তুমি বলো যে মানসিক স্বাস্থ্য যে রাজনৈতিক বিষয়, তুমি বলো যে কিভাবে প্রোগ্রাম করা উচিত, কিভাবে কাদের ডাকা উচিত, তুমি প্রোগ্রাম করো। আমি আমি আমার যেটুকু সাধ্যমতো আমার বক্তব্য বলতে পারি, বা আমি নাও থাকতে পারি, তুমি অ্যাঙ্কার হয়ে প্রোগ্রাম করো, তুমি গেস্টদের বলো, তুমি প্রোগ্রাম করো। ফোর্থ পিলার উইথ দ্য পিপল প্ল্যাটফর্মটা তো আমরা এভাবেই তৈরি করেছি। এটা একদম রত্নাবলী, আমি কিন্তু পাবলিকলি তোমাকে দায়িত্ব দিলাম, তোমায় করতে হবে। রত্নাবলী এবার জানি না আমাকে ফোন করে কি বলবে। জয়দীপ ঘোষ বলছে, যেটা খবর নয় সেটাকে খবর বানিয়ে দেওয়াটাই তো সাংবাদিকতার শিক্ষা, তাই না? উম এটাকে দুভাবে দেখা যায় জয়দীপ বাবু, দুভাবে দেখা যায়। একটা হচ্ছে যে সত্যি কখনো কখনো এরকম হয় যে যেটা খবর হওয়া উচিত নয় সেটাকে খবর বলে বানিয়ে দেওয়া হয় রাজনৈতিক কারণে, ব্যবসায়িক কারণে, বাণিজ্যিক কারণে, খবরের কাগজের বা টেলিভিশন চ্যানেল মালিকরা বলে। আবার অন্য দিক থেকেও এটাও ঠিক, যেটাকে সকলে খবর বলে মনে করছে না সেটাকে খবর করে তুলে ধরা, সেটাও কিন্তু সাংবাদিকতার প্রকৃত শিক্ষা। আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের সকলকে একটা কথা বলি, এই যে প্রায় 2 বছর ধরে, 1 বছর 8 মাস হয়ে গেল স্কুল বন্ধ, স্কুলগুলোতে সমস্ত বাচ্চারা আসছে, মিড ডে মিলের তাদের খাবার দাবার, চাল, আলু, ছোলা ইত্যাদি দেওয়া হচ্ছে, বাবা মার এসে নিয়ে যাচ্ছেন, অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য। আমার বাড়ি খুব কাছে একটা স্কুল আছে, সেখানে একদিন দেখলাম সব বাচ্চাদের জুতো দেওয়া হচ্ছে, বাবা মা এসে জুতো পর্যন্ত নিয়ে গেলেন, মেয়েদের জন্য, মেয়েদের স্কুল এটা, মেয়েদের জন্য। কিন্তু লেখাপড়াটা কি হচ্ছে? লেখাপড়ার জন্য তো বাচ্চাদের আসতে হচ্ছে না। তো বাবা মারা যদি আসতে পারেন, বাচ্চারা কি মাঝে মাঝে কয়েকজন লেখাপড়ার জন্য আসতে পারে না? বাবা মারা যদি নিয়ে আসেন, দূরে দূরে বসান, একটা ক্লাসের মেয়েরাই এলো, সপ্তাহে একটা দিনই এলো, অনেক দূরে দূরে বসলো, এটা খবর নয়।
এটাকে খবর বানিয়ে দেওয়াও কিন্তু সাংবাদিকতার শিক্ষা। তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে একেবারে মানে একেবারে ডাবল এজেড সোর্ড আর কি, দুদিকে কাটে। এদিকেও কাটে ওদিকেও কাটে। মিথ্যা খবরকে বা ভুল খবরকে বা খবর নয়, খবর হওয়ার যোগ্যতা নেই এমন জিনিসকে খবর বানিয়ে দেওয়া যেমন শিক্ষা, তেমন সত্যি সত্যি কারোর চোখে পড়ছে না কিন্তু চোখে পড়া উচিত সেই জিনিসটাকে খবর বানিয়ে দেওয়া কিন্তু সেটাও কিন্তু শিক্ষা। আজকে প্রত্যেকের প্রশ্নের জবাব দেবো, প্রচুর প্রশ্ন আসছে, আমি একবার খুব দ্রুত এবার যা যেতে হবে মনে হচ্ছে। বিপ্রদীপ সোমেন বলছেন, আমাদের নিয়মিত দর্শক বিপ্রদীপ বাবু, অরাজনৈতিক বলে কিছু হয় না, আপনি যে সাহসিকতার অনুষ্ঠান চালিয়েছে তাই এক্স্যাক্টলি অরাজনৈতিক বলে কিছু হয় না। আমি কোন কথাটা বলছি, কোথায় যাচ্ছি, যে সমস্ত চ্যানেল, যে সমস্ত খবরের কাগজ দাবি করে যে তারা একেবারে অরাজনৈতিক, একেবারে নিরপেক্ষ, আপনি শুধু লক্ষ্য করুন তারা কোন জিনিসটা কাভার করছে কোনটা করছে না। আমি কোথায় সম্পাদক হিসেবে, এডিটর হিসেবে আমি কোথায় আমার রিপোর্টারকে পাঠাচ্ছি তার মধ্যেই রাজনীতি আছে। আমার রিপোর্টারকে কি আমি অপুষ্টি কভার করতে পাঠাচ্ছি নাকি ফিল্ম স্টারে বিয়ে কভার করতে পাঠাচ্ছি, তার মধ্যে তো রাজনীতি আছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, একদমই ঠিক, একদমই ঠিক, আপনি যা বলছেন সম্পূর্ণ ঠিক। সৌভিক সাহা বলছেন, দ্য ফোর্থ পিলার এন্ড সুদীপ্ত সেনগুপ্ত দাদার পাশে অলওয়েজ আছি, আপনাদের প্রোগ্রাম রোজ আমাদের এনরিচ করে। থ্যাংক ইউ ভেরি মাচ সৌভিক বাবু, প্লিজ থাকুন এবং আরেকটু নিবিড় ভাবে থাকতে হবে। আমি সকলের কাছে ব্যক্তিগতভাবে আবেদনও করবো যে কিভাবে আপনারা থাকলে সত্যি সত্যি এরকম একটা পোর্টাল চালানো সম্ভব। রত্নাবলী বলছেন, মানসিক স্বাস্থ্য রত্নাবলীর কথা ইতিমধ্যে আমি জবাব দিয়েছি, রত্নাবলী আবার লিখেছেন সম্ভবত। দেবেশ সরকার বলছেন, যেভাবে সাংবাদিকরা রাজনৈতিক নেতাদের দাসে পরিণত হচ্ছে তাতে করে ভবিষ্যতে সংবাদ মাধ্যমে কতটা চতুর্থ স্তম্ভের কাজ করবে সেটা কিন্তু প্রশ্নের মুখোমুখি। একদম ঠিক, প্রশ্নের মুখোমুখি তো বটেই। সেই জন্যই তো আরো কঠোরভাবে, আরো নিবিড়ভাবে, আরো বেশি উদ্যোগ নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। আপনি বলছেন ভবিষ্যতের কথা, আমি তো বলছি দেবেশবাবু এটা বর্তমান এই অবস্থায় এসে গিয়েছে। চতুর্থ স্তম্ভের কাজ কতটা সাংবাদিকতা করছে, সংবাদ মাধ্যম করছে, মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম করছে, এটা বিরাট প্রশ্নের মুখে এসে গিয়েছে। সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান। সৌভিক সাভার বলছেন, কোন টিভি চ্যানেলে আপনি গেলে আপনার ভয়েস চাপা পড়বে, ম্যানেজমেন্টের চাপে সেটা না হলেই ভালো হয়। না না না, আপনি চিন্তা করবেন না, আমি কোন টিভি চ্যানেলে গিয়ে রাজনীতি নিয়ে আলোচনা করতে যাব না। না, এটা করেছি, অনেক বছর করেছি, অনেক জায়গায় করেছি। এখন কিছু কথা বলা দরকার বলে এটা করছি। আমি যদি টিভি চ্যানেলে গিয়ে কোনো কাজ করি সেটা সম্পূর্ণ অন্য বিষয়ের কাজ করব, এমন কাজ করব যার সঙ্গে এই রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, মানুষের ভালো থাকা নিয়ে, সমাজ নিয়ে, সেখানে কোনো মত প্রকাশ আমি করব না। আমি যদি টিভি চ্যানেলে কোথাও যাই মানে কি কোনো অনুষ্ঠান, মানে আমি গেলে ভাড়াটে সৈন্য হিসেবেই করবো আর কি, সেখানে আমি সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে কথা বলবো, অন্য বিষয়, অন্য কোনো ভূমিকায় থাকবো। আর এই ভূমিকাটাকে, যে ভূমিকায় আপনারা আমাকে এখানে দেখেন, সাংবাদিক হিসেবে আমি এত বছর কাজ করেছি, আনন্দবাজার পত্রিকায় 15 বছর, 24 ঘন্টা চ্যানেলে, জি তখন ছিল না, জি তখন আধিপত্য করতো না, 24 ঘন্টা চ্যানেল 9 বছর, খাস খবরে 4 বছর, সেই ভাবমূর্তি, সেই যে চেষ্টা আমি করেছি সেটা এখনকার মতোই থাকবে। সুতরাং আমি আমাকে কেউ কিনতে পারবে না, বিক্রি হওয়ার জন্য আমি কোথাও যাব না। পূরব কুমার দাস বলছে, ফোর্থ পিলার শুধু প্রশ্ন করতে শেখায় না, নতুন করে ভাবতে শেখায়। এদের সবসময়, এদের সঙ্গে সবসময় একমত না হলেও প্রত্যেকের বক্তব্য সম্মান দিই, এগিয়ে যাক ফোর্থ পিলার। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের বক্তব্য এটাই যে সকলের বক্তব্যই শুনতে হবে, সকলের কথারই মূল্য আছে, একমত হওয়ার দরকার নেই। ওই যে মনে নেই সেই যে আলেকজান্ড্রিয়াতে লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন যারা পুড়িয়েছিল শুধু আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি পড়ে, তারপর কেউ বামিয়ানে মূর্তি ভেঙেছে, কেউ বিশাল বড় মূর্তি কথা তৈরি করেছে, এই ভাবধারায় যারা চলে না, তাদের সবার এক কথা, এইখানে কি কি বই আছে, কি কি ভাবনা চিন্তা চর্চা হয়, দুরকমই তো মাত্র হতে পারে। এক,
আমি যা বলছি তাই, তাহলে এই বইগুলো কোনো দরকার নেই। 2, আমার বিরুদ্ধে যা বলছে তাই, তাহলে এগুলো পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, তাহলে এগুলো কোনো দরকার নেই। এটাই তো ভাবধারা, এটা তো আলেকজান্দ্রিয়াতে লাইব্রেরি পড়ানো, বামিয়ানে মূর্তি ভাঙা, গুজরাটে মূর্তি বানানো, সবকিছু বিষয়ে তো একই ভাবনা। আমার মতের মতো চলতে পারলে চলো, তা না হলে তার তোমার থাকার কোনো দরকার নেই। আমরা এই অবস্থানটাকে প্রশ্ন করি, আমরা বলি না, সবার থাকার দরকার আছে, সব প্রশ্ন, সব মতামত, সব বক্তব্যকে সম্মান দিয়ে শুনতে হবে, এমনকি যে খুব বিরোধী, এমনকি যে প্রচন্ড সমালোচক, তার কথাও শুনতে হবে। তিনিও নিশ্চয়ই এমন কিছু কথা বলছেন যে আমার শোনা উচিত। ফোর্থ পিলার এইটাকে সম্মান করে, এই ভাবধারা অনুসরণ করে চলে। ধন্যবাদ। জয়ন্ত কৃষ্ণ মিত্র বলছেন, এখন সাংবাদিকতায় ভীষণ পলিটিক্যাল চাপ, তবুও আপনারা নির্ভীক, আমরা আছি, চালিয়ে যান, শারদীয়ার শুভেচ্ছা রইল। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, চাপ তো আছেই, চাপ চিরকালই ছিল, এখন অনেক বেশি পরিমাণে আছে, চালিয়ে যাওয়ার চেষ্টাটা করছি। ধন্যবাদ। সৌভিক শাহ আবার লিখছেন, ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কি মান্যতা পাবে আগামী দিনে? আরএনআই রেজিস্ট্রেশন বা মিডিয়া হিসেবে এমপ্যানেলমেন্ট কি সম্ভব আগামী দিনে? আরএনআই রেজিস্ট্রেশন হবে না, রেজিস্ট্রে নিউজ পেপার, ওটা হবে না, আরএনআই রেজিস্ট্রেশন হবে না, কিন্তু অন্যরকম আইন প্রণয়ন হয়েছে, এবছরই আইন প্রণয়ন হয়েছে, তা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। ডিজিটাল মিডিয়ার জন্য, তাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার অনেক কিছু আইন করে। ডিজিটাল মিডিয়া তো পাবলিকেশনটা তো সরকারি কোনো নিয়ন্ত্রণ নেই যে আমি অনুষ্ঠান করছি তো ফেসবুকের মাধ্যমে করছি। তো শাসক কি করে? শাসক তো আমাকে সরাসরি যদি কিছু করতে না পারে, শাসক ফেসবুককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, যে আমার অনুষ্ঠান প্রচার করছে, সেটা শাসক সবসময় করে থাকে। তার উপরেও কিছু বিধি চাপানোর জন্য আইন হয়েছে, এবছর বিধি প্রণয়ন হয়েছে, সেটাকে কোর্টে চ্যালেঞ্জও করা হয়েছে, তা নিয়ে মামলা মোকদ্দমা চলছে, কিন্তু এগুলো খুব খুব টেকনিক্যাল বিষয়, মানে এটা নিয়ে আমি আজকের অনুষ্ঠানে আলোচনা করতে চাইছি না। এটা আলোচনা করতে শুধু এটা নিয়েই আলোচনা করতে হয়, তার জন্য এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের আমি নিয়ে আসবো 2-3 জনকে, কেউ আইনজীবী, কেউ প্রাক্তন আমলা, এখন রাজ্যসভার সদস্য, এরকম লোকজনকে নিয়ে আসবো। রত্নাবয় সুদীপ্ত সেনগুপ্ত তো প্রেসিডেন্সি কলেজে, না না না, একদম না, ফার্স্ট ক্লাস ফার্স্ট না, একদম না, সম্পূর্ণ ভুল। আমি কোনো মতে একটা ফার্স্ট ক্লাস ডিগ্রি পেয়েছিলাম বটে, কিন্তু আমার আমার ব্যাচে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড ইত্যাদি হয়েছিল, তারা একটা বিরাট বিরাট পণ্ডিত মানুষ, আর পৃথিবীতে অগ্রগণ্য ফিজিসিস্ট তারা, এবং কলকাতা শহরে কেউ কেউ। একদম না, ফার্স্ট ফার্স্ট ক্লাস আমি কোনো মতে মেরে কেটে পেয়েছিলাম আর কি। Shobhik Shah আবার বলছি, we are lucky to work with you and under your able leadership and guidance in past days at SST Media. সৌভিক আমার সঙ্গে কাজ করতে SST মিডিয়াতে? আচ্ছা, সৌভিক আমার সঙ্গে যোগাযোগ করুন, আমরা ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়েছি, আমি আবার নতুন করে শুরু করছি, আমরা লোকজন চাই। আপনি SST মিডিয়াতে, মানে কলকাতা টিভির শুরুর দিকে যদি আমার সঙ্গে কাজ করে থাকেন, সরি আমি আপনাকে মানে ছোট করে ছবিতে আমি দেখে চিনতে পারছি না, কিছু মনে করবেন না, আপনি প্লিজ আমার সঙ্গে ওইখানে যোগাযোগ করুন। হ্যাঁ, ফেসবুকে আমরা বিজ্ঞাপন দিচ্ছি, এটা ইমেল আইডি দিয়ে, ওখানে যোগাযোগ করুন। ভাস্কর বসু বলছেন, আপনাদের সময় বাদ দিলে এখনকার সাংবাদিকতার মান সম্বন্ধে আপনার দেখুন, সাংবাদিকতার মান কিন্তু এখনো যথেষ্ট, মানে খারাপ বলবো না, আমি বলছি সেটা ভুল পথে অভিচালিত। এখন তো সাংবাদিকতা কত সহজ হয়ে গেছে। আমাদের সময় আমার মনে আছে, ধরুন এই অমর্ত্য সেন যেদিন নোবেল পুরস্কার পেলেন 1998 সালে সম্ভবত, সেই দিন আপনি যদি আনন্দবাজার পত্রিকাটা খুলে দেখেন, প্রথম পাতায় দুটো লেখা বেরিয়েছিল, একটা হচ্ছে সেই নোবেল পুরস্কার পাওয়া সম্পর্কে, আরেকটা হচ্ছে অমর্ত্য সেন সম্পর্কে, যাকে বলে প্রোফাইল লেখা, তার সম্পর্কে লেখা। দুটো লেখাই আমার লেখা ছিল, সুদীপ্ত সেনগুপ্তের লেখা ছিল, একটাতে সম্ভবত বাইলাইনও বেরিয়েছিল আমার যত মনে পড়ছে। তখন একটা লেখা লেখার জন্য আমাদের লাইব্রেরিতে গিয়ে 3-4 ঘন্টা বসে পড়াশোনা করতে হতো, খুঁজে খুঁজে অনেক কিছু বার করতে হতো। এখন এগুলো একদমই মোবাইলে এসে গেছে, ট্যাক 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 করে গুগল করলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়, তথ্য অনেক সহজ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে তথ্যকে কিভাবে ব্যবহার করব, তথ্যে কতটা মর্যাদা দেব, কতটা গুরুত্ব দেব, এবং কতটা বিকৃত করব, সেখানে সেখানে চলে আসছে ইন্টেনশন। আমি শুধু আমি শুধু কি করতে চাইছি, কি উদ্দেশ্যে কি করতে চাইছি, সেখানে একটা বড় প্রশ্ন এসে যায়। সেখানে সাংবাদিকরা হয়তো অল্প বয়সী যারা, যাদের
জীবনে অনেকটা সময় পড়ে আছে, এই চাকরিটাই করতে হবে, কাজই করতে হবে, তাই তো উপায়ও কিছু নেই। মানে এমন তো নয় যে তারা এই যে মেইন স্ট্রিম সাংবাদিকতা যে দাসত্ব করতে তাদের বাধ্য করছে, বৌদ্ধিক দাসত্ব, ইন্টেলেকচুয়াল স্লেভারি, তাতে তাদের বাধ্য করছে, তা থেকে বেরিয়ে আসার অপশন তো কিছু নেই। এমন তো নয় যে আমি মাসে ধরা যাক 20,000 টাকা মাইনে পাই, একটা জায়গায় কাজ করে কি 40,000 টাকা মাইনে পাই। এমন তো নয় যে আমি ছেড়ে আমি আমি মনে করে একটু স্বাধীনভাবে কাজ করব, কিন্তু 30,000 কি 20,000 চালিয়ে নেবো, সেরকম অপশন তাদের সামনে নেই, সেরকম মানে সুবিধা তাদের সামনে নেই, সেরকম যাওয়ার জায়গা নেই। এটাই করতে হবে। সুতরাং তারা, আমি বলবো তাদের একটু দুর্ভাগ্য কিন্তু তাদের মান খারাপ হয়ে গেছে, তারা খারাপ কথা আমি বলবো না, কারণ এরকম একদম আমার সন্তান তুল্য অনেকে আমার সঙ্গে কাজ করেছে সম্প্রতিকালে, এখনো করছে, ভবিষ্যতেও করবে আরো কয়েকজন, আমরা বিজ্ঞাপনে দিচ্ছি নতুন লোক নেওয়ার জন্য, তারা খারাপ আমি বলবো না কিছুদিন। আমরা এই অর্থের জন্য কি করতে পারি? আচ্ছা, দিলীপবাবুর সঙ্গে যে অর্থের কথা হচ্ছিল, আপনারা দেখুন আমরা কি আমি বলবো, আস্তে আস্তে বলবো আপনাদের আপনি কি করতে পারেন। এক্ষুনি কিচ্ছু করার দরকার নেই, প্রস্তুত থাকুন, আমি বলবো নিশ্চয়ই। পূরব কুমার দাস আবার বলছেন আমার সঞ্চালনে মুগ্ধ। প্লিজ মুগ্ধ হবেন না, মুগ্ধ হবেন, এটা কিন্তু আমি সবসময় বলি, মুগ্ধ হবেন না, মুগ্ধ হওয়ার কিছু না। আমি আপনাদের মতো একজন মানুষ, আমি আমি কিছু কথা বলি, আপনাদের হয়তো ভালো লাগে, আপনাদের আমি যদি সরাসরি শুনতে পারতাম, আপনার কথা আমার ভালো লাগতো। মুগ্ধ হবেন না, কোনো কিছুতেই মুগ্ধ হবেন না। নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ বলেন, মুগ্ধ হবেন না, প্রশ্ন করুন, প্লিজ প্রশ্ন করুন, প্রশ্ন করা আপনার অধিকার। রত্নাবলী বলছেন ক্রাউড ফান্ডিং করলে হয় না। রত্নাবলী পরে কথা বলবো, আবারও বলছি ফান্ডিং এর বিষয়ে পরে কথা বলবো। আর সব অনেকেই কথা বলছে, বিষয়ে পরে কথা নিশ্চয়ই, আমি বিশেষ করে আপনারা যে এই ধরনের অনুষ্ঠানে, আজকের অনুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন, আমাদের পক্ষ থেকে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হবে, নিশ্চয়ই করলেই তো হয় বটেই, তারও সীমাবদ্ধতা আছে, কিছু একটা তো করতে হবে বটে। সুব্রত দাশগুপ্ত বা মান্থলি কন্ট্রিবিউশন করতে চাই। খুব ভালো সুব্রত দা, কিভাবে করবেন, কোথায় করবেন, আমরা পরবর্তীকালে নিশ্চয়ই বলবো। ত্রিদীপ বাবু আবার বলছে কিভাবে লোকাল নিউজ গুলোকে আপনারা কভার করবেন। আসলে আমি জানতে চাইছি কিভাবে বিশ্লেষণ ও প্রবন্ধধর্মী সংবাদ থেকে বাইরে ছোট শহর বা গ্রামের প্রকৃত খবর আপনারা জনসমক্ষে আনবেন, কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? এটা নিয়ে ভাবনা চিন্তা করার আছে, আহ, এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, কিন্তু আমরা ফোর্থ পিলার উইথ এ পিপল কখনো, যারা প্রতি মুহূর্তে ব্রেকিং নিউজ দেয়, যারা 24 ঘন্টায় 2400 নতুন খবর খুঁজে পায়, আমরা কোনো দিন সেটা হব না। বাবু আমাদের একটা টার্গেট আমাদের ছোটবেলায় মানে প্রথম দিকে ছিল আর কি, সেটা হচ্ছে আমরা প্রথম খবর দেই, এই দাবি আমরা করব না। প্রথম খবর আজকাল কোনো নিউজ চ্যানেলও দেয় না, কোনো খবরের কাগজ দেয় না। প্রথম খবর সোশ্যাল মিডিয়াতে চলে আসে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে চলে আসে। তারপর মানুষ তার মানেটা বুঝতে পারে বা সত্যিটা জানতে পারে, সেই সংক্রান্ত সত্যিটা জানতে পারে। আমাদের ফোর্থ পিলার উইথ দ্য পিপলের কমিটমেন্ট থাকবে যে আমরা খবরের প্রথম কথাটা বলবো না, আমরা খবরের শেষ কথাটা বলবো। আমরা অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে পৌঁছচ্ছি, শেষ পর্যন্ত যা দাঁড়াচ্ছে সেইটা বলবো। ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, এগুলো নিয়ে কভার করার জন্য অনেক মিডিয়া আছে। মানুষের জীবনে সত্যিকারের দাগ কাটছে, সত্যিকারের প্রভাব পড়ছে, এইরকম জিনিস নিয়ে আমরা কথা বলবো। আমরা শুধু সেটাই করবো, সেটাই আমাদের দেবজ্যোতি বিশ্বাস বলছেন আমার মনে হয় কয়েকজন নির্দিষ্ট সাংবাদিকের উপর নির্ভর না করে বিভিন্ন বিষয়ে নানান বিশেষ মানুষকে জড়ো করতে পারলে অনুষ্ঠানে এই বৈচিত্র্য বাড়বে। না হলে কোনো বিষয় সম্পর্কে কে কি মতামত দেবেন তা শোনার আগে আন্দাজ করা যায়। দুঃখের হলো সত্য, আপনার অনুষ্ঠান শুনতে আগের মতো ভালো লাগছে না। দেবজ্যোতি অনেক ধন্যবাদ, আমি ঠিক এই কথাগুলো শুনতে চাই, ঠিক এই কথাটা শুনতে চাই। আমার অনুষ্ঠান শুনতে আগের মতো ভালো লাগে সত্যি। আমারও মনে হচ্ছে যে কয়েকজন আসছেন যাদের খুব প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে না। আমাদের চ্যানেলে অনেকজন আসছেন যারা
কি বলবেন সেটা আগে থেকে অনুমান করা যাচ্ছে। কিন্তু আমি চাই যে সাংবাদিক হিসেবে যারা আসবেন তারা অন্তত প্রেডিক্টেবল হবেন না। পলিটিক্যাল পার্টির লোকেরা তো সবাই প্রেডিক্টেবল, তারা তো তাদের মতো কথা বলবেনই। সাংবাদিক হিসেবে যারা আসবেন তারা বিচার বিবেচনা করে কথা বলবেন। প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা বিশেষ ঘটনা ভিত্তিক, বিশেষ বিষয় ভিত্তিক তারা তাদের মেরিট বিচার করে কথা বলবে। সেই জন্যই আমরা তাদের আনি। সাংবাদিকরা যদি প্রেডিক্টেবল হয়ে যায়, যেরকম মেইন স্ট্রিম মিডিয়ায় সর্বত্র হয়ে গেছে, তাদের আনা করে মানে হয় না। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। সেই জন্য আমরা চেষ্টা করি যে বৈচিত্র্য আনতে, এমন সাংবাদিকদের আনতে যারা প্রেডিক্টেবল নন, যারা সবসময় নরেন্দ্র মোদীর সমালোচনা করবেন বা প্রচন্ড নিন্দা করবেন বা মমতার প্রচন্ড সমালোচনা করবেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে জলগ্রহণ করবেন না, এইরকম সাংবাদিকদের আমাদের চাই না। আমরা চাই এমন সাংবাদিকরা যারা বলবেন, আমরা যেরকম বলে এসেছি যে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প একটা অসাধারণ ভালো প্রকল্প। পশ্চিমবঙ্গে আরো বেশি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যে সমস্ত প্রকল্প চালু হয়েছে সাধারণ মানুষকে ডাইরেক্ট বেনিফিট দেওয়ার, সেগুলো খুব ভালো প্রকল্প। আমরা একই সঙ্গে এটাও বলবো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যে জনধন প্রকল্প হয়েছিল, অর্থাৎ কিনা প্রত্যেক মানুষের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেখানে সরাসরি টাকা ট্রান্সফার হবে, সেই ব্যবস্থা, সেটা অসাধারণ ভালো প্রকল্প। স্বাধীন ভারতে এটা অন্যদের আগে ভাবা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো, নরেন্দ্র মোদী ওটা ভালো। এবার খারাপ বিবেচনা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আছে, নরেন্দ্র মোদীরও কিছু আছে। আমরা চাই সাংবাদিকতাটা এইরকম হোক, একজনের সবই ভালো অন্যজনের সবই খারাপ। বাস্তবে এরকম নয়, বাস্তব জীবনটাই আমাদের এরকম নয়। দেবজ্যোতি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটা তোলার জন্য, অনেক ধন্যবাদ। এটা নিয়ে আমরা আলোচনা করা উচিত। বিদিশা সেনগুপ্ত বলছেন, না, সুদীপ্ত যে বছর প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে সেই বছর সত্যনারায়ণ মজুমদার ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, তিনি এখন বিখ্যাত বিজ্ঞানী। হ্যাঁ, এটা বিদিশা একজন ওই বছরের একজন ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে বলছেন আর কি। হ্যাঁ, ঠিকই বলছেন। ফার্স্ট অনেক পরে উত্তর, মানে উত্তরটা অনেক পরে এসছে, অনেক কথা আমাদের অনেক সকলকে কভার করতে হয়, দ্রুত এগোতে হবে এবার। দেবজ্যোতি বিশ্বাস বলছেন, একটা অনুষ্ঠান হোক সাংবাদিকতার সেকাল একাল নিয়ে। করা যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যেটা একাল নিয়ে করার যেটা সমস্যা হচ্ছে যে একালে যারা প্রতিষ্ঠিত সাংবাদিক, খুব পরিচিত সাংবাদিক, সকলেই আমার খুব পরিচিত, খুবই বন্ধু, ব্যক্তিগতভাবে আমার আমার সঙ্গে কাজ করেছে অনেকেই আর কি। এখন যারা টিভি চ্যানেল চালায় তাদের অনেকেই আমার সঙ্গে কাজ করেছে আমার সহকর্মী হিসেবে। কিন্তু তারা তো যেহেতু অন্য চ্যানেলে কাজ করে এবং সেগুলো বড় বড় কর্পোরেট সংস্থার অধীনে, তারা কিন্তু আমার এখানে এসে প্রোগ্রাম করতে পারবে না। মানে আমি যদি মৌপিয়া নন্দী বা সুমন দে, এরা কেউ, শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় বা রজত রায় চৌধুরী, এরা কেউ আমার অনুষ্ঠানে এসে প্রোগ্রাম করতে পারবে। সুতরাং এখনকার সাংবাদিকদের, টিভি চ্যানেলের সাংবাদিকদের পাওয়া মুশকিল, খবরের কাগজের লোকেদের পক্ষে সত্যি। অতীতের লোকেদের পাওয়াই যায়, যারা এখন যুক্ত নন কোথাও, আর তাদের তো আমরা অনেক সময় এনেই থাকি। আমরা অনেকগুলো প্রশ্ন, প্রচুর প্রশ্ন জমে যাচ্ছে, দ্রুত এগোতে হবে। নিজেই বলছি দ্রুত এগোতে হবে, যথেষ্ট দ্রুত এগোতে পারছি না। দেখি কি করা যায়। এবার আসলে প্রশ্নগুলো জমে যাচ্ছে বলে এটা হচ্ছে, সেটা হচ্ছে শোনা যেত মহিলাদের সমস্যা সংক্রান্ত বিষয়ে আরো বেশি আলোচনা চাই, বড় থেকে শুরু করে নিত্যনৈমিত্তিক সমস্যা। সোনালী, আবারও বলছি, লিড করো, তুমি জানাও, আমি করবো নিশ্চয়ই। সোমনাথ সেন ঠিক বলেছেন, বলছে আমারও তাই মত। অবশ্যই মহিলাদের বিষয়ে তো কোনো আলোচনাই হয় না, মানে মহিলাদের দৈনন্দিন সমস্যা নেই। আমাদের পোর্টালে একটা চর্চা বিভাগের মধ্যে একটা মেয়েদের কথা বলে সাবসেকশন আছে, সেখানে এই বিষয়ে চর্চা হয়, আলোচনা হয়। আপনারা কিন্তু সেখানে লেখা পাঠাতে পারেন আমাকে, আমার সঙ্গে আমাদের যে ফোন নম্বর দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইমেল আইডিতে লেখা পাঠাতে পারেন, আমরা কিন্তু লেখা নেব। অয়নভ ভট্টাচার্য বলছে, নিউ এডুকেশন পলিসি রিলেটেড কিছু বলুন। নিউ এডুকেশন পলিসি যখন গত বছর প্রবর্তিত হয় তখন কিন্তু অয়নভ বাবু আমাদের কিন্তু দিনের পর দিন 5 দিন আমরা টানা আলোচনা করেছিলাম। তার মধ্যে এক একটা আলোচনা অনেক সময় বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়েছিল। সুকান্ত চৌধুরী পুরো একদিন একটা আলোচনায় ছিলেন,
অন্য দুটো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাদবপুরের সুরঞ্জন দাস, রবীন্দ্র ভারতীর সব্যসাচী বসু রায় চৌধুরী, এরা কিন্তু পুরো একটা দিন ধরে ছিলেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যদি যান, ফোর্থ পিলার উইথ পিপল ইউটিউব চ্যানেলে, সেখানে তো সেই আলোচনাগুলো পুরোপুরি পাবেন। গত বছর অনেক আলোচনা হয়েছে। লীনা গুহরায় বলছেন সাংবাদিকদের সরকারি ভাতা দেওয়া হলো, শুনলাম তারা নাকি ভাতার জন্য আবেদন করেছিলেন। এই সাংবাদিকদের ভাতা দেওয়া যায় কি? ভাতা মানে একটা পেনশন দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে বলে কিছু আমি জানি না, পেনশন দেওয়া হচ্ছে। পেনশন অনেক রাজ্যেই চালু আছে, আমাদের রাজ্যেও চালু হয়েছে, বছর 2-3 হলো। আহ, পাচ্ছেন, হ্যাঁ, পেলে ক্ষতি কি? মানে এটা ঠিকই যে সাংবাদিকরা পেনশন পাচ্ছেন, কিন্তু রিক্সাওয়ালারা বা ওষুধের দোকানে কর্মচারীরা পাচ্ছেন না, সেটা একটা বৈষম্য ঠিকই। কিন্তু আমি বলবো যে সাংবাদিকদের পাওয়া উচিত, বেসরকারি ক্ষেত্রে কাজ করা আহ, সকলেরই পাওয়া উচিত। এটা কিন্তু রাষ্ট্রের কর্তব্য বলে আমি মনে করি। ডক্টর স্নেহাংশু শেখর মৈত্র বলছেন ছোটদের অক্ষর জ্ঞান এবার চলে যাবে, সব জায়গায় দেখি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের কথাই শুনি। কেন মিস্টার মৈত্র, আমাদের এখানে প্রচুর আলোচনা হয়েছে। শিক্ষা রচনা বিলে বলে একটা নতুন যে সংগঠন হয়েছে, যার মধ্যে সুকান্ত চৌধুরী, অচিন চক্রবর্তী, কুমার রানা ইত্যাদি আছেন। তাদের নিয়ে প্রচুর আলোচনা এখানে হয়েছে। তারপরে প্রতিটি ট্রাস্টে এখন যারা আছেন, উর্বা চৌধুরী, সাবির আহমেদ, তাদের নিয়েও এখানে আলোচনা হয়েছে। আমরা তো প্রচুর আলোচনা করেছি। এটা ঠিকই যে হয়তো মেইন স্ট্রিম মিডিয়াতে পুরোপুরি যতটা হওয়া উচিত সেটা হচ্ছে না, আমরা কিন্তু আমাদের সাধ্যমতো করেছি। এবং এটা ঠিক যে সব থেকে আগে ছোটদের স্কুলই করা উচিত। ছোটরা যেভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় ক্ষতি হচ্ছে এবং অপরাধ হচ্ছে। আমরা বড়রা অপরাধ করছি বলে আমি মনে করি। আমরা আলোচনা করছি, কিন্তু হ্যাঁ, আরো বেশি আলোচনা অবশ্যই সার্বিকভাবে হওয়া উচিত। সৌভিক মুখার্জি বলছেন আমার প্রোগ্রামগুলো দেখেন, আমাদের আর কি খুবই ভালো লাগে, ধন্যবাদ। বিপ্রদীপ বাবু বলছেন সাংবাদিকতা কি তার গৌরব হারিয়ে ফেলছে না? আপনার অনুষ্ঠানে নাম করে বলছি, এমন কিছু সাংবাদিক আছেন তাদের কিছু কিছু বক্তব্য এক পেশে। দেখুন, আমি অনেক সাংবাদিককে তো ডাকি, আমাদের কারো কারো এখন একটু এক পেশে হতেই পারে, তারা অন্যত্র খুব প্রতিষ্ঠিত সাংবাদিক, আহ কোনো কারণে এখন হয়তো এক ধরনের কথা বলছেন। সুতরাং ব্যক্তিবিশেষ সম্পর্কে আমি কিছু বলবো না, কিন্তু হ্যাঁ, কখনো কখনো যারা আগে হয়তো আমার মতে খুবই অবজেক্টিভলি কথা বলতেন, ইস্যু বা মেরিট বিচারে কথা বলতেন, এখন তারা সেটা বলছেন না। এটা যদি আপনার মত হয়, আমি বলবো যে হ্যাঁ, আপনার মতটা হয়তো কিছু বিশেষ পর্যবেক্ষণের ভিত্তিতেই তৈরি হয়েছে এবং সেটা ভুল নয়। সৃষ্টিধর বাগ বলছেন পোর্টালকে মেইনস্ট্রিম মিডিয়ায় পরিণত করার ক্ষেত্রে বাধা কোথায়? টেলিভিশন চ্যানেল অনেকের কাছে পৌঁছতে পারে। সৃষ্টিধর বাবু, এটা নিয়ে তো আমরা চর্চা করছি আর কি। টেলিভিশন চ্যানেল তৈরি করার জন্য, বিশেষ করে নিউজ চ্যানেল তৈরি করার জন্য অনেক ধরনের অনুমোদন লাগে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের থেকে, তার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পারমিশন লাগে, অনুমোদন লাগে। এবং এখন সেই অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও কিছু অনেক বেশি বাছবিচার করা হচ্ছে আগের থেকে। তো টেলিভিশন চ্যানেল করাটা অতটা সহজ নয়, যেরকম সহজ এরকম সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করা বা পোর্টাল করা আইনের দিক। তাছাড়া টেলিভিশন চ্যানেলে খরচও অনেক বেশি। আপনারা যদি সকলে আমাদের সঙ্গে থাকেন, যাকে বলে হিন্দিতে সাথ দেন, তাহলে কোনোদিন আমরা নিশ্চয়ই করতে পারবো। এই যে আগামী প্রজন্ম যারা সাংবাদিকতা পেশা আসবে, তাহলে আপনি কোন তিনটে উপদেশ দেওয়ার কোনো নেই, উপদেশ দেওয়ার জায়গায় আমি পৌঁছই। আমি এমন কোনো মতব্য নেই যে উপদেশ দেওয়ার, আমার উপদেশ লোকে শুনবে। তিনটে কথা বলতে পারি। প্রথম কথা হচ্ছে যে আশেপাশের জীবন সম্পর্কে কৌতূহল থাকতে হবে। পাশের বাড়িতে কি হলো, ঝগড়া হয়, কলতলার ঝগড়া যদি হয়, গ্রামের পুকুর পাড়ের ঝগড়া যদি হয়, কান পেতে শোনার কৌতূহল থাকতে হবে আসলে কি হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সে কৌতূহলকে প্রসারিত করতে হবে। জানতে হবে যে আজকে ভারতে যা হচ্ছে তার সঙ্গে 1930 সালে জার্মানিতে যা হয়েছিল তার কি কোনো সম্পর্ক আছে? আর তৃতীয় কথা হচ্ছে, নিজেকে প্রকাশ করার জন্য ভাষাটা ভালোভাবে রপ্ত করতে হবে, লেখা এবং বলা দুটোই। শুধু লেখা হলে প্রিন্ট জার্নালিজমে
শুধু বলা হলে টেলিভিশন জার্নালিজমে দুটো হলেই আরো ভালো। এই তিনটে কথা বলতে পারি, উপদেশ না, উপদেশ দেওয়ার কোনো মানে অধিকারই আমার নেই। সুমাইয়া আক্তার কিসের আইন? আপনি সম্ভবত ওই সম্পর্কে বলছেন, যে চ্যানেল তৈরি করা সম্পর্কে। অনেক আইন আছে, অনেক আইন, অসংখ্য আইন আছে। আহ, সেসব তো আলাদা আলোচনার বিষয়। বিরুদ্ধ মত শুনতে হবে, আপনার অনুষ্ঠানের সাথে প্রতিফলন করে। ধন্যবাদ। আমি তো এটা করার চেষ্টা করি। পবিত্র রায় বলছেন যে স্যার আপনাকে আমরা যেন সত্যির কাছে সবসময় পাই, সত্যি বলার কেউ নেই। আহ, চেষ্টা তো করি, কিন্তু আমাকে স্যার বললেন বলবেন না ভাই, আমাকে দাদা বলুন, খুব ঠিক আছে। আমাকে শুধু দাদা কখনো বলবেন না। আমার সঙ্গে যারা কাজ করেছে বিভিন্ন সময় সবাইকে বলি দাদা বলবে, আমাকে সুদীপ্ত দা বলবে, নাম ধরে দাদা বলবে। শুধু দাদা বা স্যার বলার মধ্যে একটা মানে কিছু আছে যেটা আমার একদম পছন্দ নয়। আমি কোনো স্যার ট্যার নই। আজকের পর্বে শেষ প্রশ্ন বা অনুরোধ, আপনার সরকারি স্কুলগুলো বর্তমান অবস্থা আর বেসরকারি স্কুলগুলি ব্যবসায়িক মনোবৃত্তির যদি এক বা একাধিক পূর্ণাঙ্গ পর্ব করেন, দিল্লির সরকারি স্কুলগুলো যেভাবে সংস্কার, সেটাকে যদি কোনোভাবে কেস স্টাডি হিসেবে রেফার করা যায়। এটা খুব ভালো প্রস্তাব বাবু, এটা খুবই ভালো প্রস্তাব। এটা নিয়ে তো আমরা কিছু আলোচনা এই সংক্রান্ত বিষয়ে করেছি। আর দিল্লির স্কুলগুলোকে কেস স্টাডি হিসেবে ওখানে গিয়ে আসলে স্কুলগুলোতে কথা বলে করা উচিত। আমরা চেষ্টা করছি যে আমাদের পোর্টালটাকে সেইভাবে সেই একটা জায়গায় উন্নীত করার, যেখানে আমরা অনুষ্ঠান গিয়ে করতে পারবো। এটার জন্যই আমরা একটা পরিবর্তনের দিকে যাচ্ছি এবং যাবো আর কি। এটা একটা একটা রিলঞ্চিং বা নতুন ভাবে নিজেদের প্রকাশ করার চেষ্টা করছি। এটা সত্যি দিল্লিতে মানে অরবিন্দ কেজরিওয়ালের গভর্নমেন্ট, আপ গভর্নমেন্ট, তারা যেভাবে সরকারি স্কুলগুলোকে যেভাবে অসম্ভব একটা উচ্চতায় তুলে নিয়ে গেছে, সেটা কিন্তু সারা দেশের কাছে শিক্ষণীয়। সেটাই অবশ্য অনেকের খুব শিরোপ্রিয় কারণ হয়ে গেছে। আরে বাবা, এত ভালো লেখাপড়া যদি বিনা পয়সা স্কুল শিখিয়ে দেয়, তাহলে যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে বছর বছর স্কুলে পড়ায়, তারা তারা কি ব্যবসা চালাবে, সে তো অন্য কথা। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই এটা করা উচিত এবং আমরা করবো। এবং এই প্রতিতুলনাটা শুধু মুখে বসে আলোচনা করে করার বদলে ওই দিল্লিতে গিয়ে করা উচিত। আমরা সেভাবেই করার দিকে এগোচ্ছি। অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। বিশ্বজিৎ মুখার্জি বলছেন, অভিনন্দন আপনাকে, বাস্তবকে নিয়ে সকল আলোচনা করেন তা আমাদের সমৃদ্ধ করে। একটা পাবলিক রিলেশন কমিটি করুন, ফোর্থ পিলার উইকে সমস্তভাবে সহযোগিতা করবে। হ্যাঁ, করছি, করব। আমাদের এই যে ফেসবুক পেজের মধ্যেই যে নাম্বার আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে প্লিজ হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। এটা গঠন করে আমাদের একটা কাজ, একটা আমরা সেদিকে এগোচ্ছি, আমরা তো এক্সপ্যান্ড করছি। আমরা তো এটাই ভেবেই আজকের অনুষ্ঠানটা করছি যে আমরা একটা নতুন পর্যায়ে যাব। সুদীপ্ত ভট্টাচার্য বলছেন, আপনার চ্যানেলের বিশ্লেষণ ঠিকঠাক হয়, আলোচনা সুস্থভাবে হয়, আপনার সঞ্চালনা বরাবরই ভালো লাগে, পাশে আছি, ভবিষ্যতে চ্যানেল লঞ্চ করলে আরো ভালো লাগবে, শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। চ্যানেল লঞ্চ করা বলেছি আগে, অনেক বেশি টাকার ব্যাপার। টাকা তো আমার পেলে খুব ভালোই লাগবে যদি সকলে মিলে আপনারা জোগাড় করে দেন, কিন্তু তার জন্য আমি কারো কাছে মাথা বিক্রি করতে পারবো না। আমার সাংবাদিকতা আমি বিক্রি করতে পারবো না, না কোনো রাজনৈতিক দলের কাছে, না কোনো ব্যক্তির কাছে, না কোনো কর্পোরেট স্বার্থের কাছে। সেটা না করে যদি টেলিভিশন চ্যানেল করা সম্ভব হয়, যে আপনারা সকলে সহযোগিতা করেন, আমি আগামীকাল লঞ্চ করতে রাজি আছি। চ্যালেঞ্জটা কিন্তু শুধু আমার নয়, চ্যালেঞ্জটা ফোর্থ পিলার উইথ দি পিপলকে, আপনারা যারা ভালোবাসেন তাদের সকলের। এটা কি সম্ভব? আপনারা যদি মনে করেন সম্ভব, তাহলে আমাকে বলুন, আমি সেভাবে এগোবো। সৌভিক সাহা বলছেন, লাইব্রেরি থেকে মেইন স্ট্রিম মিডিয়া রিপোর্টসকে যদি আগামী দিনে কেউ রেফারেন্স হিসেবে ইউজ করতে চায়, তাহলে কোথাও খুব সমস্যা। কারণ আজকাল পলিটিক্যালি ইনক্লাইন হেডলাইন্স এন্ড ফ্রন্ট পেজ স্টোরিজ হয়, সেটা হিস্ট্রিকে বিকৃত করতে পারে। এটা বিষয়ে আমার খুব কিছু বলার নেই। এটা তো হচ্ছে যে লাইব্রেরি থেকে ব্যবহার করে, এটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। সৌভিক, আপনি আমার সঙ্গে যেটা বললাম, যেহেতু আপনি আমার পূর্বতন সহকর্মী ছিলেন, যোগাযোগ করুন, নিশ্চয়ই কথা বলবো। শুভ প্রকৃতবাদী, সোশ্যাল মিডিয়া জার্নালিজমের ধার কি ফিল্ড জার্নালিজম থেকে কম? এটা তো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফিল্ড জার্নালিজম দুটোই দেখেন, সে আপনারাই বলবেন আর কি।
সোশ্যাল মিডিয়ার ফিল্টারিজম তো বিরোধ নেই কিছু, সোশ্যাল মিডিয়াও তো ফিল্টারিজম করতে পারে। ফিল্ডে গিয়ে জার্নালিজম, যেখানে মানুষকে গাড়ি চাপা দেওয়া হচ্ছে, যেখানে মানুষকে বস্ত্র বিতরণ করা হচ্ছে, সেখানে গিয়ে সেখান থেকে রিপোর্ট করা হচ্ছে ফিল্ড জার্নালিজম। সেই রিপোর্টটা আপনি সোশ্যাল মিডিয়াতে দিলেন নাকি মেইন স্ট্রিম মিডিয়াতে, বড় খবরের কাগজ, টিভি চ্যানেলে দিলেন, তার উপর নির্ভর করছে আপনি কোন ধরনের মিডিয়াতে যাচ্ছেন। তারপরে কন্টেন্টটা, বিষয়টা যদি মাঠ থেকে তুলে আনা, মাটি থেকে তুলে আনা ফিল্ড জার্নালিজম হয়, তাহলে সেটা ফিল্ড জার্নালিজমই। দুটোর মধ্যে বিরোধ কিছু আমি দেখছি না। সুদীপ্ত ভট্টাচার্য বলছে বিশ্লেষণের পাশাপাশি অন্য সাধারণ এই বিষয়ে কিছু খবর থাক, পৃথিবীতে অনেক ভালো কিছু ঘটছে, কম তবে ঘটছে, সেসব নিয়ে আলোচনা হোক। হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। আমার খুব ইচ্ছা যে এই প্রত্যেক বছর, যেমন এই সময় হচ্ছে নোবেল পুরস্কার যারা পাচ্ছেন, তাদের নিয়ে যদি একটা করে আলোচনা করা যায়। গত বছর করতে পেরেছিলাম, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন আমার যে একজন শিক্ষক, তার সহযোগী ছিলেন একটা সময় গবেষণায়। সেই সুবাদে আমি খুব সহজে করতে পেরেছিলাম। আজকে যদি আপনারা এগিয়ে আসেন এই ধরনের বিষয় নিয়ে, তাহলে অবশ্যই আমরা করতে পারি। যে ফিল্ড জার্নাল, যে এটা বলছেন আর কি, যে শুধু বিশ্লেষণের পাশাপাশি আলোচনা, মানে তথ্য সমৃদ্ধ আলোচনা। শুভ প্রকৃতবাদী বলছেন, আমি স্টুডেন্ট, ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউট করতে পারবো না, কিন্তু ট্রু জার্নালিজমের পাশে কিভাবে দাঁড়াবো? কোনো ইন্টার্নশিপ বা ভলান্টিয়ারিং এর কিছু অপশন আছে? নিজেও ডেভেলপড হব, ফোর্থ পিলারকেও হেল্প করব, মিউচুয়াল ডেভেলপমেন্ট পসিবল? পসিবল, প্লিজ রেসপন্ড টু আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। বিশ্বজিৎ মুখার্জি বলছে, বিগতের অনুষ্ঠানে শ্রদ্ধেয় গৌতম বাবু মৃতদেহের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান, এগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমরা সেদিনের অনুষ্ঠানে বলেছি। গৌতম দার কোনো কারণে এটা উনি করেছিলেন। উনি আমাদের অনুষ্ঠানে বহুবার এসছেন, ভবিষ্যতেও আসবেন। আহ, আমার খেয়াল রাখার কিছু নেই, উনি নিজেই যথেষ্ট খেয়াল রাখবেন এবং আমার ধারণা উনি যা করার উনি নিজেই করবেন। আমার খেয়াল রাখার কিছু নেই। গৌতম দা যথেষ্ট দায়িত্বশীল সাংবাদিক। আদিত্য নারায়ণ চৌধুরী, সুদীপ্ত দাস, শিখছি অনেক কিছু, ধন্যবাদ, কিন্তু আজকের সাংবাদিকতা কোন স্তরে যাচ্ছে? প্রশ্ন করা দূরের কথা, জলকে জল বলতে পারছেন না অনেকে, কি বলবেন? কিছু বলার নেই, সেই জন্য তো আমরা জলকে জল বলার চেষ্টা করছি, স্পেডকে স্পেড বলার চেষ্টা করছি এখানে। দেখুন, দেখুন, একটা দুটো দিক থেকে কিন্তু আছে, যেমন সাংবাদিকরা প্রশ্ন করতে পারছেন না, এই প্রশ্ন করতে কিন্তু দেওয়াও হচ্ছে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, তারাও কিন্তু সাংবাদিকদের প্রেস কনফারেন্সে ফেস করেন না, যেখানে যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারে, সেখানে কিন্তু তারা তার সামনে দাঁড়ান না, তারা তাদের বক্তব্য বলে চলে যান। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী বরাবরই তারা এটা করে আসছেন ক্ষমতায় আসার পর থেকে। এবং যে প্রশ্ন করা হয়, সেখানে যখন প্রশ্নটা অপ্রীতিকর বলে, তখন সেখানেই শেষ করে দিয়ে, যদি বাই চান্স কখনো কখনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এটা হয়েছে, প্রধানমন্ত্রী সেটাও করেন না, মুখ্যমন্ত্রী শেষ, আর কিছু বলার নেই বলে বেরিয়ে চলে যান, প্রশ্নের উত্তর তো তারা দেন না। রমেশ কুমার তো এনডিটিভিতে অনুষ্ঠান করে, আমার এখানে কেন আসবেন? এডুকেশন, অর্থনীতি, পলিটিক্যাল ইস্যু, মহিলাদের সমস্যা, সাহিত্যিকভাবে, সাপ্তাহিক, পাক্ষিকভাবে বিশেষ আলোচনা সম্ভব, আলোচনা অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়। সম্ভব সোনালী, আপনি উদ্যোগ নিন, বলেছি। প্রণয় মাঝি বলছেন, সাংবাদিকরা ব্যক্তিগতভাবে পলিটিক্যালি বায়াসড হতেই পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনুষ্ঠানে নিরপেক্ষ না থেকে মেজাজ হারাচ্ছেন। আমার এখানে খুবই বিরল এরকম ঘটনা, কিন্তু অন্য জায়গায় হয়ে থাকলে তো আমি কোনো দায় নিতে পারবো না। হওয়া উচিত না নিশ্চয়ই। বিপ্রদীপ বাবু বলছেন, অনুষ্ঠানে বৈচিত্র্য আনার জন্য পর্যটন বা বঙ্গে পর্যটনের উন্নয়নের জন্য কি কি করা দরকার সেই বিষয়ে আলোচনা। হ্যাঁ, এইটা একটা, বিপ্রদীপ বাবু আপনি যেটা বলছেন, এটা একটা, আমার এই বিষয়ে আমারও কিছু বলার আছে। আমরা যখন ফোর্থ পিলার উইথ দ্য পিপলকে নতুন ভাবে সাজাতে যাচ্ছি, তার মধ্যে দুটো বিষয় আমরা যোগ করব, তিনটে বিষয় আসলে যোগ করব, যেগুলো ইতিমধ্যে ছিল না। এটা ঘোষণাই বলতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে যে কিভাবে
মানুষ তার ইনভেস্টমেন্ট করতে পারেন, মানুষ তার টাকা পয়সার ব্যবহার করতে পারেন, অর্থকরী বিষয়। এই বিষয়ে একটা বিভাগ আমরা চালু করতে যাচ্ছি আমাদের পোর্টালে। আর যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভ্রমণ এবং খাওয়া-দাওয়া, খাওয়া-দাওয়া, রান্না-বান্না ইত্যাদি বিষয় আমরা ইনক্লুড করতে যাচ্ছি। কারণ এগুলো ছিল না, এগুলো কোথাও ছিল না। আমাদের পোর্টালে ছিল না, কিন্তু এগুলো যথেষ্ট জনপ্রিয়তা আছে। এগুলো আমরা আগামী দিনে চালু করব বলেই ঠিক করেছি। আমি আরেকবার ওইটা একটু দেখাতে চাই যে ফেসবুকে যেটা আমরা আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের অনেকেই বলছে নোটিফিকেশন পাচ্ছেন না। আপনারা প্লিজ এটা দেখুন। আমি পরে অন্যভাবে এটা আমাদের পোর্টালেও দেবো, এখানেও দেবো, ইউটিউব চ্যানেলে আপনারা এটাকে পাবেন। এটা একটু দেখুন যে আমাদের কিভাবে আমাদের নোটিফিকেশন, আমাদের অনুষ্ঠান হলে আপনারা কিভাবে আগের থেকে জানতে পারবেন। এটা একটু বেশি দ্রুত করা আছে। আমি আপনাদের যেভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে হবে সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের জানাবো। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে এইটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। তা না হলে কিন্তু আমাদের নতুন অনুষ্ঠান হলে আপনারা নোটিফিকেশন পাবেন না। আজকাল অনেকেই একথা বলছেন যে অনুষ্ঠান হচ্ছে, তারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখেন, কিন্তু তারা সেগুলো নোটিফিকেশন পান না। এটা কিন্তু আপনাদের দেখতে হবে। বিশ্বজিৎ মুখার্জি বলছে, প্রধানমন্ত্রী তো প্রেস দেখলে তো বিপরীতে হাঁটেন, তো সরকারি কাজকর্ম সমস্যা শুনলে সোশ্যাল মিডিয়ায় ভরসা বা সংবাদ পোর্টাল। হ্যাঁ, বিপরীত দিকে হাঁটতে আমাদের প্রশ্ন করে যেতে হবে। আমাদের আর কাজ কি? আমরা তো প্রশ্নই করব। আমরা তো সেন্ট্রাল ভিস্তা বানাবো না, আমরা তো বিশেষ কিছু মানে করার ক্ষমতাও নেই, কোনো কিছু আইন করার ক্ষমতা নেই, কিন্তু প্রশ্ন করতে হবে। প্রশ্ন করা আমাদের কাজ, প্রশ্ন করে যেতে হবে। শুভস্মিতা বলছে যে এবারে পুজোয় সরকারি ভূমিকা নিয়ে আপনার কি বক্তব্য? গতবার তো একটু বেশি ঢিলেঢালা নয় কি? অথচ থার্ড এ চোখ রাঙাচ্ছে। আহ, সরকার তো একটা অবস্থান নিয়েছে, সরকার তো গতকাল বলেছে, কোর্টও কিছু কথা বলেছে। গতবারের থেকে পরিস্থিতি সংক্রমণের নিরিখে হয়তো একটু একবার ভালোই আছে। কিন্তু হ্যাঁ, মানে যেরকম মানে একটা একদম বাঁধা ধরা নিষেধাজ্ঞা আসার কথা ছিল বা আসা উচিত ছিল সরকারের পক্ষ থেকে, সেইটা কিন্তু আমরা এখনো পাইনি শুভস্মিতা, এটা ঠিক। আশা করছি আগামী দিনে পাবো। রাধা চ্যাটার্জি বলছেন, প্লিজ ইনক্লুড এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুস। অফকোর্স, আমরা তো কিছু কিছু আমাদের, আবারও বলছি, চর্চা বিভাগে এই যে শুভস্মিতা একটু আগেই কথা বললেন, এখানে মন্তব্য তার এলো। রাধা দেবী, আমাদের কিন্তু পরিবেশ বলে একটা আলাদা বিভাগ আছে, সেখানে আমাদের কিছু কিছু লেখাও হয়। বলছিলেন যতটা পরিবেশ নিয়ে চর্চা করা উচিত তার পুরোটাই আমরা করতে পারি, নিশ্চয়ই করতে পারি না, কিন্তু অনেকটাই লেখা হয়। আরো বেশি নিশ্চয়ই লেখা উচিত। আপনি কিছু সাজেস্ট করুন না, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগে আসুন, আপনি বলুন না কি করা উচিত আমাদের। আমাদের নিশ্চয়ই আমরা করতে রাজি আছি। সৌভিকবাদ সাহা বলছেন, আমাদের সময় একদম ফুরিয়ে আসছে, এবার শেষ করব। It's recently seen that if governments or political parties are not happy with any social media contents, the portal is being blocked and negatively reported, and social media platforms are at high risk, it seems, which indirectly is again a pressure factor on true journalism and valid questions. সে তো বটেই, সে তো বটেই। সেই জন্যই তো এই অনুষ্ঠানটা করা এবং বলা যে আমাদের পোর্টালের উপর আপনাদের নজর রাখতে হবে। কিন্তু রাধা চ্যাটার্জি বলছেন, শিওর, নিশ্চয়ই উনি আসবেন। পরিবেশ সচেতনতা কম, শুভ প্রকৃতিবাদী বলছেন। আমার আরেকজন পুরনো কলিগ সোফিয়া ইয়াসমিন বলছেন যে প্রায় সব বাংলা চ্যানেল পোর্টালে শোভন বৈশাখীর পাগলামো দেখাচ্ছে, সত্যি কি মানে সেগুলো দেখতে চায়? খবরে মান নেই কি বল? সোফিয়া, আমার মনে হয় তুমিই বলছি, একটু পরে ঢুকেছো আর কি, এটা নিয়ে কথা বলা হয়ে গেছে। শোভন বৈশাখ কি পাগলামোকে নাম জানি না, কি তাদের তো নাচ একটা দেখা গিয়েছে, বেশ আহ, নৃত্য যাকে বলে আর কি, নৃত্যও বলা যেতে পারে। ওটা নিয়ে আমার কিছু বলার নেই, আমার ওটা নিয়ে, ওটার মধ্যে খুব খবরের উপাদান আমি পাই না। ওটার মধ্যে আরো অনেক কিছু বলার আছে, সেটা উম, উম,
বলার সময় এটা নয়, জায়গাও এটা নয়। ওটা কেন খবর হয়েছে, ওটাকে কেন খবর হওয়া উচিত নয়, তো ওই দুজন মানুষ সম্পর্কে সত্যিকারের খবরটা কি হওয়া উচিত, এইটা নিয়ে যদি ফোর্থ পিলার উইথ দ্য পিপল এর অনুষ্ঠান হয়, তাহলে আমি জানতে চাই যে কতজন দেখবেন। আমি কিন্তু সেই অনুষ্ঠান করতে প্রস্তুত আছি। কার শিক্ষা কি, কার রোজগার কি, কোথা থেকে টাকা আসে, কিভাবে এসেছে, কেন এত অবৈধ টাকার পরেও যারা সেটা নিয়ে গলা টিপে ধরতে পারে তারা ধরছে না, এটা একটা অন্য স্টোরি, সেটা অন্য নাচ। আমাদের সাংবাদিকতা, দুঃখের বিষয় সেই নাচটা নাচতে জানে না, বা নাচছে না। নাচতে জানে, আমিও জানি, আমার মতো অনেকে আছেন তারাও জানেন, কিন্তু সেই নাচ তারা নাচছেন না। সেই নাচটা নাচা হোক, আমি চাই সেই নাচটা নাচা হোক, সেই নাচটা নাচার জায়গা তৈরি হোক। উম, ছোট ছোট আমি এবার শেষ, পিএফ এর দুর্নীতি নিয়ে আলোচনা হোক, প্রভিডেন্ট ফান্ডের দুর্নীতি আলোচনা করা, যদি আমি যথেষ্ট বিষয় জানতে পারি আলোচনা করা যাবে। আজকে অনুষ্ঠানটি বৈচিত্র্যময় হলো, ধন্যবাদ। আপনার বৈচিত্র্যময় লেগেছে বলে। প্রণয় মাঝি বলছে বিভিন্ন স্তরে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছে, দেখা যাচ্ছে কৃষক শিক্ষক নার্স সবাই পথে নামতে বাধ্য হচ্ছে। সাংবাদিকতা প্রতিবাদের রাস্তায় সাংবাদিকরা রাস্তায় নামবেন কেন, তাদের হাতে তো এত বড় মিডিয়া রয়েছে। সাংবাদিকরা রাস্তায় নামলে রিপোর্টটা কে করবে? সাংবাদিকরা ঠিকঠাক মতো রিপোর্ট করলেই আমার ধারণা ঠিকঠাক ভাবে সবকিছু চলবে। শোভন বৈশাখের যুগলবন্দিকে তো দর্শক টানছে, ফলে ফলে ধরে না যে মানুষরা দেখতে চায়, হ্যাঁ দেখতে চায় তো বটেই, মানুষ তো অনেক কিছুই দেখতে চায়। শুভস্মিতা, যদি গুগলে সার্চ করে দেখা যায় যে সব থেকে বেশি কোন শব্দগুলো দিয়ে মানুষ সার্চ শুরু করে, একটা হচ্ছে সেক্স, একটা হচ্ছে গড, আর ওয়েবসাইটের মধ্যে ক্যাটাগরি হিসেবে পর্নোগ্রাফি। মানুষ তো দেখতে চায়, আমরা দেখাবো না। মানুষ দেখতে চায়, আমি দেখাবো না, আমরা দেখাবো না। উম, না সরি, শুভস্মিতার রেগার টাকা নয় ছয় নিয়ে অনুষ্ঠান হোক। রেগা মানে ওই যে কর্মনিশ্চয়তার প্রকল্প, তাহলে সেটা দেখতে চাই। শুভস্মিতা বলছে হ্যাঁ সেটা দেখতে চান। শুধু অমিত রায় বলছে সুদীপ, তবু আইটি সেলকে আপনি আপনি গালাগালি দেয় না, মানে দেন না বলতে চাইছেন নিশ্চয়ই। না, আইটি সেলকে বিশেষ গালাগালি দেওয়ার কি আছে, মানে আইটি সেল যেটা করে সেটা সব কোম্পানিরই আছে, মানে ওই পুরো কোম্পানি আর কি, যারা এখন সরকার চালায়, তো তাদের আছে, সে তারা চালাচ্ছে তাদের মতো করে। আমি আপনার আমাকে গালাগালি তো তার দেয়, তারা দেয়, আমি আর কি করবো। রাধা চ্যাটার্জি বলছিল, why don't we respect their privacy and just ignore, let us focus on real issues. I think Radha Chatterjee is referring to Shobhan Boishek, of course. তো তাদের প্রাইভেসিকে রেসপেক্ট করা উচিত, বা রিয়েল ইস্যু যদি যখন সরকারের মানে পাবলিকের টাকা চুরি হয়েছে যেখানে আর কি, সেখানে অনেক আগে চুরি হয়েছে, আলো টালো লাগানো হয়েছিল, সেখানে ফোকাস করা উচিত, সেখানেও ফোকাস করা হচ্ছে না, সেটাই আমাদের দুঃখ আর কি। Shobhik Sahib, the fourth pillar with the people should organize a face-to-face meeting with viewers for constructive discussion and ideas exchange from viewers perspective. Absolutely, আমরা সেটা করার কথা ভাবছি। আমরা যদি নতুন ভাবে আসার কথা ভাবছি, তার মধ্যে এটা একটা বড় অংশ। আমরা একদিন একটা নির্দিষ্ট জায়গায় আপনাদের ডাকবো, মিলিত হব, আমরা আগের থেকে ব্যবস্থা করব, সেখানে আপনাদের কথা সামনাসামনি শুনবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য, এতক্ষণ ধরে আমার যাকে বলে বকবকানি সহ্য করার জন্য। আপনারা প্রায় সকলেই প্রথম থেকে আছেন, এখনো আছেন বলে আমি দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আহ, কিন্তু এই ধরনের অনুষ্ঠান, যেটা আমরা আগে বললাম যে প্রত্যেক শুক্রবার এখন থেকে আমরা করব, যেখানে আমরা সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো এবং সরাসরি আপনাদের প্রত্যেকটা কথার জবাব দেবো। এটা আমাকে খুব দুঃখ দিয়েছিল, খুব পীড়া দিয়েছিল আগের দিন, যখন একজন বলেছিলেন যে দর্শকদের বা আপনাদের কথা শোনা হচ্ছে না, আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে না, বক্তারা যে যার মতো বলে যাচ্ছেন। না, সপ্তাহে একটা দিন অন্তত শুধুই আপনাদের কথা আমরা শুনবো এবং জবাব দেবো। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই অনুষ্ঠানটা ইউটিউবে আপনারা দেখবেন আগামীকাল সকালে 11টার সময়।